রাজার অরিন গেট পেরিয়ে ভেতরে প্রবেশ করলে লোকটা ফোন রেখে তাদের দিকে এগিয়ে গেল। রাজার সামনে তুষারের ছবিটা ধরে বলে, এই ছেলেটাকে দেখেছেন কোথাও? রাজ ছবিটা হাতে নিয়ে লোকটাকে বলল, তাকে খুঁজছেন কেন? লোকটা একটু বিরক্তি নিয়ে বলল, দেখেছেন কিনা সেটা জিজ্ঞেস করছি, এত কথা জিজ্ঞেস করতে বলিনি আপনাকে। রাজ জানলেও চুপ করে রইল। পাশ থেকে অরিন ছবিটা নিয়ে বলল, এটা তুষার না, তোমার ফ্রেন্ড? রাজ মুহূর্তে অরিনের থেকে ছবিটা নিয়ে নিল আর হাতের ইশারায় চুপ থাকতে বলে অরিনকে। তারপর লোকগুলোতে বলল, চিনি ছেলেটাকে, আমাদের সাথে পড়ে ছেলেটা, গত দুদিন ধরে দেখছি না তাকে। নিলয় ও নিবিড় ভেতরে এসে রাজকে কয়েকটা লোকের সাথে দেখে সেখানে এগিয়ে গেল। নিবিড় আগ বাড়িয়ে বিষয়টা জানতে চাইলো। যা বুঝলো তাতে মনে হলো লোকগুলো তুষারকে মারার জন্য খুঁজে বেড়াচ্ছে, তাই জানলেও তাদেরকে তুষারের ঠিকানা দিল না। পাশ থেকে মুখ পাতলা নিলয় কিছু বলতে যাবে, তার আগেই নিবিড় বুঝতে পেরে নিলয় হাত ধরে বলে, আমাদের না একটা দরকারি কাজ ছিল, ক্লাস শুরু হলে তো সব ভেস্তে যাবে, চল চল। বলেই নিলয়কে টেনে অনেকটা দূরে নিয়ে গেল। জায়গায় বেজায়গা বুঝিস না শালা মদন, যেখানে সেখানে তোর পাটাগালটা খুলে দিতে হবে। নিলয় বলে, আরে দেখছিস না ওরা তুষারের খোঁজ করছিল, তো আমরা তো জানি তুষার কোথায়। নিবিড় কপালে হাত রেখে বিরক্তি ভাব নিয়ে বলে, ওরা তুষারকে জামাই বানাতে খুঁজে বেড়াচ্ছে না, মারতে খুঁজছে। এখন তুই যদি ওদেরকে গিয়ে বলে দিস যে আমি জানি কোথায় আর সে আমাদের বন্ধু, তাহলে সবার আগে আমাদের ধরে বাঁধবে। সো চুপ থাক, কেউ জিজ্ঞেস করলে বলবি যে জানি না। নিলয় অসহায় ভাবে বলল, কিন্তু মিথ্যা বলার তো মহাপাপ। নিবিড় এবার রেগে বলে, আরেকটা কথা বলবি তো তোর সততা তোর পাদদেশ দিয়ে দিব। রাতে ব্যালকনিতে বসে ওই দিন বিয়ে বাড়িতে নাম্বার নেওয়া মেয়েটাকে ফোন দিল নিবিড়। এর আগেও কয়েকবার কথা বলেছে মেয়ের সাথে, এখন প্রায় হালকা পাতলা কথা হয় তাদের, ধরতে গেলে একটা ফ্রেন্ডলি সম্পর্ক হয়ে গেছে। একবার কল করতেই রিসিভ করলো মেয়েটা নিবিড়ের গলা শুনেই বলল, আচ্ছা আপনার মতলবটা কি বলুন তো, এত ঘন ঘন ফোন দেন কেন? নিবিড় একটু আহ্লাদি স্বরে বলে, আমি কল করে দেখি কি আপনি বিরক্ত হন? বিরক্ত হলে আর কখনো ফোন দিব না। মেয়েটা উপাস থেকে বলে, আমি কি সেটা বলেছি নাকি? মানে একটা মানুষ আরেকটা মানুষের সাথে এভাবে যোগাযোগ রাখার পেছনেও তো কোনো কারণ থাকে, তাই না? ওটাই জিজ্ঞেস করছি। নিবিড় একটা দীর্ঘশ্বাস নিয়ে বলল, ইদানিং কেন জানি মনে হচ্ছে আর বেশি দিন বাঁচবো না। মেয়েটা একটু অবাক হয়ে বলে, কেন? মাঝে মাঝে মনে হয় বুকের উপর খুব ভারী কিছু বসে আছে, আর তা বারবার আঘাত করে যেন বুকটাকে ভেঙে চুরমার করে ফেলছে। মেয়েটা একটু সিরিয়াস ভাব নিয়ে বলল, কি বলেন? এত সিরিয়াস বিষয় হলে ডাক্তার দেখাচ্ছেন না কেন? নিবিড় আবার বলে, সব অসুখ কি আর ডাক্তার সারাতে পারে বলুন? মেয়েটা বলল, ব্যথা কি প্রায় হয় নাকি হঠাৎ হঠাৎ? নিবিড় এবার চেয়ারে হেলান দিয়ে খুব শান্তভাবে বলে, তোমার সাথে কথা না বললেই এমন হয়। মেয়েটার সিরিয়াস ভাব মুহূর্তেই অবাক ভাব হয়ে গেল, সাথে লজ্জাও পেল কিছুটা। মেয়েটাকে নীরব থাকতে দেখে নিবিড় বলে, যখন তোমার সাথে কথা বলি তখন মনে হয় বুকের ভেতর থেকে এক ঝাঁক পাখি উড়ে চলে গেল, নিজেকে হালকা মনে হয়, খুব প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারি তখন। মেয়েটা এবার লজ্জা কাটিয়ে একটু হাসি দিয়ে বলে, কথা না বললে তো আর এমন রোগে আক্রান্ত হতেন না, তাই না? নিবিড় বুকের বাঁ পাশে হাত রেখে বলে, তাহলে একজন গায়েবী হত্যাকারী হিসেবে তোমার নামও ইতিহাসের পাতায় লেখা হয়ে যাবে। নিবিড়ের কথায় হো হো করে হেসে ওঠে মেয়েটা, আর হাসতে হাসতে বলে, কয়টা মেয়ে পটিয়েছেন জীবনে? নিবিড় অবাক হয়ে বলে, মানে বোঝাতে চাইছি যে আপনি যে প্রতিদিন আমার সাথে এমন অদ্ভুত অদ্ভুত কথা বলেন, এসব শুনে তো মনে হয় না আপনি এসবে নতুন, মনে হয় অভিজ্ঞতা সম্পন্ন মানুষ আপনি। নিবিড় এবার একটু অভিমানী স্বরে বলে, তার মানে তুমি বলতে চাইছো আমি প্লে বয়? আসলে তোমরা মেয়েরা এমনই, কখনো সত্যিকারের ভালোবাসাটা বুঝো না। আর তুমি ভাবছো আমি তোমাকে পটানোর জন্য এসব বানিয়ে বলছি? মোটেও না, আমি শুধুই আমার জীবনে তৈরি হওয়া প্রথম অনুভূতিগুলো তোমার সাথে শেয়ার করছি। আচ্ছা ঠিক আছে, আর কখনো করবো না অনুভূতি শেয়ার। যে অনুভূতি বুঝে না তাকে বলেই বা কি লাভ? বলেই ফোন কেটে দিল নিবিড়। বাইরের দিকে তাকিয়ে একটা হাসি দিল সে। মেয়েটার মাঝে নিশ্চয়ই এবার একটু একটু করে ভাবনা তৈরি হবে। হঠাৎ মনে হলো তুষারের কথা, তুষারের নাম্বারে ফোন দিল সে। তুষার তখন ছোট বোনের সাথে লুডো খেলছিল। হঠাৎ নিবিড়ের ফোন আসায় ফোনটা নিয়ে বাইরে এসে বলল, কিরে কেমন আছিস লাভগুরু? নিবিড় বিরক্তি নিয়ে বলে, ফাজলামি করিস না, সিরিয়াস বিষয় নিয়ে ফোন দিয়েছি। তুষার বলল, কি? নিবিড় বলল, যে ছেলেটাকে মেরেছিলি ওর বাবা তো অনেক পাওয়ারফুল মানুষ আর খুব ডেঞ্জারাস। তুষারের মুখটা ফ্যাকাশে হয়ে উঠল মুহূর্তেই। নিবিড়কে জিজ্ঞেস করে, কেন কি হয়েছে? নিবিড় বলল, তোকে সব জায়গায় খুঁজে বেড়াচ্ছে, ভার্সিটিতে গিয়েও একে একে সব জায়গায় খুঁজছে, আজ যে কোনো জায়গা থেকে তোকে খুঁজে বের করবে তারা। তুষার বলল, এখন কি করব আমি? নিবিড় বলল, এক কাজ কর, কয়েকদিন চুপচাপ বাড়িতেই থাক, এখন একদম ঢাকায় আসিস না, আমরা দেখছি কিছু করা যায় কিনা। তুষার বলল, তারা অন্যায় করবে আর আমরা কিছু বললেও দোষ? নিবিড় বলল, আচ্ছা বাদ দে, আন্টি কেমন আছেন? তুষার বলল, ভালো আছে, আজকে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম, 2-1 দিনের মাঝেই অপারেশন করিয়ে নিব, এখনো সব মোটামুটি নিয়ন্ত্রণে আছে, বাকিটা আল্লাহর হাতে, দোয়া করিস। নিবিড় বলল, আন্টিকে আমার সালাম জানাবি। নিবিড় ফোন রাখার পর রুশান পাশে এসে বলে, তুষারকে কারা খুঁজছে? নিবিড় সবটা বলল তাকে। রুশান বাইরে ছিল দেখে বিষয়টা জানতো না, এখন নিবিড়ের কাছে শুনলো পুরো কাহিনী। পুরোটা শুনে রুশান আর কিছু বলল না, চুপচাপ বসে রইল নিবিড়ের পাশে। আর ফোনে মেসেজের শব্দ আসতেই ফোন নিয়ে ব্যস্ত হয়ে পড়ে নিবিড়। রাজ পড়া বোঝাচ্ছে আর আরোহী আঙুলে কলম ঘোরাতে ঘোরাতে রাজের দিকে তাকিয়ে থাকে।
রাস্তা লক্ষ্য করলে আরোহীর দিকে তাকিয়ে বলে, কিছু কি বলবে? আরোহী এবার অভয় পেয়ে বলে, আগামীকাল আমাকে সিনেমা দেখাতে নিয়ে যাবেন? রাজের চোখ দুটো যেন বেরিয়ে আসার উপক্রম। বলে কি এই মেয়ে হোম টিচারের সাথে সিনেমা দেখতে চায়? কি সাংঘাতিক! রাজের এমন অবাক ভঙ্গি দেখে আরোহী বলে, এমন হাবার মতো চেয়ে আছেন কেন? আমি কখনো হলে গিয়ে সিনেমা দেখিনি, খুব ইচ্ছে আছে দেখার। আর কালকেও আম্মু বাসায় থাকবে না, নানু কি দেখতে যাবে, তাই আপনার কাছে নিজের ইচ্ছেটাও শেয়ার করলাম। মা কালকে বাসায় থাকবে না, কথাটা শুনতেই রাজ অন্য চিন্তায় ডুবে গেল। আরোহীর বকবকগুলো আর কানে পৌঁছাচ্ছে না তার। একটা সাদা কাগজ নিয়ে তার মাঝে কিছু লিখলো, তারপর প্রতিদিন তাকে নাস্তা দিয়ে যাওয়া মেয়েটাকে ডেকে ট্রেটা নিয়ে যেতে বলে। পাশ থেকে আরোহী বলে, আপনি চলে গেলে সে সবকিছু গুছিয়ে নেয়, এখন ডাকতে হবে না। রাজ আরোহীকে বলে, এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে আসো তো। আরোহী শুনেই খুশি মনে উঠে চলে গেল পানির জন্য। সেই সুযোগে রাজ সেই মেয়েটাকে ট্রে আর সাথে কাগজটাও দিয়ে বলে, এটা সোজা গিয়ে ম্যাডামকে দিবে। এরপর মেয়েটা চলে গেল আর আরোহীও পানি নিয়ে আসলো। কাজের মেয়েটা ছিল একটু চালাক, দরজার বাইরে এসে কাগজটা খুলে দেখে এর মাঝে কি আছে, কিন্তু হতাশ হতে হলো তাকে। কাগজের লেখাগুলো ইংলিশে থাকায় পড়তে পারলো না সে, তাই কাগজটা আবার আগের মতো করে সোজা ম্যাডামের কাছে চলে গেল মেয়েটা। রাজ আগেই বুঝতে পেরেছিল এই বাড়ির সবাই খুব কেয়ারফুলি চলাফেরা করে, তাই সবকিছু ইংলিশে লিখলো যাতে মেয়েটা দেখলেও কিছু বুঝতে না পারে। আরোহী পানির গ্লাসটা সামনে দিয়ে হাসি মুখে বলে, এবার বলুন কালকে সিনেমা দেখতে নিয়ে যাবেন তো আমাকে? রাজ ঘড়ির দিকে তাকিয়ে দেখে আরো আধা ঘন্টা বাকি আছে, তাই একটু চালাকি করে বইটা নিয়ে বেশ কিছু পড়া সিলেক্ট করে নিল, যা আধা ঘন্টায় কমপ্লিট করা সম্ভব না। আর সেগুলো আরোহীকে দেখিয়ে বলে, আধা ঘন্টার মাঝে এগুলো কমপ্লিট করে দিতে পারলে নিয়ে যাব, নয়তো না। আরোহী একটুও চাপ নিল না, যা দেখে অবাক হলো রাজ। আরোহীর মনোযোগ এখন সোজা বইয়ের ভেতর, আর রাজের চিন্তাধারা মিথ্যা করে আধা ঘন্টার আগেই সব কমপ্লিট করে ফেললো আরোহী। অথচ অন্য সময় হলে এই পড়া 2 দিনেও কমপ্লিট করতে পারতো না সে। মেয়েটার মেধা আছে মানতে হবে, তবে তা খরচ করতে চায় না। বড় একটা বাড়ির সামনে এসে দাঁড়ালো রুশান। তুষার যে ছেলেটাকে মেরেছিল ওই ছেলেদের বাড়ি এটা। সানগ্লাস খুলে কিছুক্ষণ তাকিয়ে ভেতরে প্রবেশ করলো সে। ভেতর গিয়ে দেখে অনেক মানুষ, কয়েকজনের হাতে লাঠি। তারা একটা লোককে বেধড়ক মারছে। লোকটা শরীর থেকে রক্ত ঝরতে শুরু করলো, তবুও তারা থামছে না। লোকটা ছিল আইসক্রিমের দোকানদার। তুষারের সাথে ঝামেলা হওয়া ছেলেটা তার দোকানে আইসক্রিম খেয়ে টাকা না দেওয়ায় লোকটা টাকা চেয়েছিল, আর ছেলেটা বাজে ব্যবহার করলো। লোকটা প্রতিবাদ করেছিল, তার শাস্তি স্বরূপ ধরে এনে এভাবে মারধর করছে তাকে। আর ছেলেটার বাবা একটা চেয়ারে বসে সিগারেট টানছে আর বিষয়টা উপভোগ করছে। আর ছেলেটার রুমঘর থেকে বেরিয়ে তাদের সামনে মার খাওয়া লোকটা ছুটে ছেলেটার পা ধরে বলে, ভাই আর জীবনে এমনটা করবো না। প্রয়োজনে প্রতিদিন আমার দোকানে এসে যা আইসক্রিম লাগে নিয়ে যাবেন, কোনো টাকা দিতে হবে না। আজকের মতো মাফ করে দিন, আমার ভুল হয়ে গেছে ভাই। ছেলেটা একটু হাসলো, আর ছেলেটার বাবা তার লোকগুলোকে ইশারা দিতেই তারা ছেড়ে দেয় ওই আইসক্রিমওয়ালাকে। তারপর রুশানের দিকে তাকিয়ে বলে, কি চাই তোমার? রুশান 2 হাত পকেটে গুজে বলে, বাড়িতে মেহমান আসলে কি এভাবে দাঁড় করিয়ে কথা বলেন? লোকটা এবার হাত দিয়ে পাশের একটা চেয়ারে ইশারা করে বলে, বসো এখানে, আর কি কাজে এসেছো তা বলো। রুশান এবার পাশে না গিয়ে এক হাতে চেয়ারটা টেনে লোকটার মুখোমুখি বসে, যা দেখে আশেপাশে সবাই অবাক হয়ে তাকায় রুশানের দিকে। রুশান পায়ের উপর পা তুলে বসে এক হাতে সানগ্লাসটা খুলে বালি ধারানোর মতো ফু দিয়ে বলে, তুষার আমার ফ্রেন্ড। শুনলাম তুষারকে নাকি আপনার পোলাবান খুঁজে বেড়াচ্ছে, আপনি নাকি আমন্ত্রণ জানিয়েছেন তাকে, কিন্তু তুষার একটা কাজে আটকা পড়ে যাওয়ায় আপনার আমন্ত্রণ গ্রহণ করতে পারেনি। তার বদলে আমি এসেছি, কিছু বলা থাকলে আমাকে বলতে পারেন। বলেই সানগ্লাসটা মুছে সামনে থাকা টেবিলে রাখলো রুশান। আর লোকটার দিকে তাকায় উত্তরের অপেক্ষায়। আশেপাশে বসে থাকা সবাই দাঁড়িয়ে যায় রুশানের কথা শুনে, কিন্তু তাতে একটু ভ্রুক্ষেপ হলো না রুশানের। পায়ের উপর পা তোলা অবস্থায় সামনে থাকা শরবতের গ্লাসটা মুখে তুলে নিল সে। যেখানে এত মানুষ ভয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে, সেখানে রুশানের এত সাহস দেখে সবাই হতবাক। সামনে বসে থাকা লোকটা রুশানের দিকে তাকিয়ে বলে, আমাকে চেনো তুমি? রুশান তার দিকে তাকিয়ে বলে, আমি কোথাও যাওয়ার আগে তার সম্পর্কে ডিটেলস জেনে তারপরই যাই। লোকটা পকেট থেকে সিগারেট বের করে আগুন জ্বালিয়ে রুশানের দিকে তাকিয়ে বলে, অনেক সাহস তোমার, আই লাইক ইট। রুশান ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে, আপনি লাইক করুন বা না করুন তাতে আমার কিছু যায় আসে না। এখন কাজের কথায় আসুন, তুষারকে কেন খুঁজছিলেন? লোকটা বলল, এখানে এসেছো যেহেতু সব জেনে এসেছো নিশ্চয়ই। এখানে আসার পর থেকেই দেখছি খুব বড় বড় কথা বলছো, যদি এখান থেকে বের হতে না পারো তখন? লোকটার কথা একটু হাসলো রুশান। তখনই একটা কল এলো লোকটার ফোনে। ফোন রিসিভ করে কথা বলার পর অবাক চোখে রুশানের দিকে তাকালো লোকটা। রুশান চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো, সানগ্লাসটা পরে একটু মুচকি হেসে বলে, তুষার ভাইয়ের মতো হয় আমার, হয়তো কোনো এক সময় আবার দেখা হয়েও যেতে পারে, শুধু চেহারাটা মনে রাখবেন। বলেই হাঁটা ধরে রুশান। পেছন থেকে একটা ছেলে রুশানকে মারার জন্য প্রস্তুত হতেই লোকটা হাতের ইশারায় থামতে বলে তাকে। তারপর চুপচাপ কিছুক্ষণ তাকিয়ে রইল রুশানের দিকে। আজ ফরিদানটি অসুস্থ, সকালে ডাক্তার এসে দেখে গিয়েছিল, তাই কেউই কলেজে যায়নি আজ। নিবিড় ফরিদানটিকে খাইয়ে মেডিসিন দিয়ে বলে আজকে রেস্টে থাকতে। তারপর কিচেনে গিয়ে দুপুরের জন্য রান্না বসায়। নিবিড়ের একটা গুণ হলো সে ভালো রান্না করতে পারে।
আর পাশে নীলয় কাটাকাটি করে সাহায্য করছে তাকে। রান্না মোটামুটি হয়ে গেল। নীলয় ঢাকনা উঠিয়ে মুগ্ধতার সাথে বলল, বাহ, স্মেলটা তো দারুণ আসছে, যতটা আশা করেছিলাম তার থেকে অনেক ভালো হয়েছে রান্না। নিবিড় পাশ থেকে হেসে বলল, কেন, তোর ধারণা কি ছিল? আমার ধারণা ছিল রান্না করতে এসেছিস, হয়তো টুকটাক কিছুটা পারিস, কিন্তু এত ভালো রান্না করতে পারিস তা জানতাম না। তোর বউয়ের ভাগ্যটা খুব ভালো, যদিও বিয়ে কয়টাকে করবি তার কোনো নিশ্চয়তা নেই। নিলয়ের কথা এবার হো হো করে হেসে নিল নিবিড়। হাসতে হাসতে বলে, এদের একটাকেও বিয়ে করব না আমি। নিলয় অবাক হয়ে বলে, তাহলে রিলেশন করছিস কেন? নিবিড় বলল, রিলেশন আর বিয়ে এক না। তুই জানিস ওই দিন আমি আমার এক গফকে অন্য একটা ছেলের সাথে দেখেছিলাম, তবুও কিছু বলিনি। যে যার মতো থাকুক, কয়দিন এসবের কোনো টাইম থাকবে। রিলেশন করে ওরাও টাইম পাস করে, আমিও টাইম পাস করি। তোরা তো ভাবিস আমি খারাপ, কিন্তু আমি কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে রিলেশন করি না। মাঝে মাঝে ফোনে কথা বলে টাইম পাস করি, আর দেখা হয়ে ইমোশনাল ড্রামা করে টাকা নেই, এই আর কি। ভালো তো বাসবো শুধু বউকে। নিলয় কিছুক্ষণ ধরে লাগাতার হাসলো, তারপর বলে, তুই একটা জিনিস ভাই। নিবিড় কিছু না বলে চামচটা নিলয়ের দিকে এগিয়ে বলে, স্বাদ ঠিকঠাক আছে কিনা দেখ। নিলয় টেস্ট করে বলে, পারফেক্ট হয়েছে। এত কিছু কিভাবে শিখলি? কেউ বুঝতেও পারবে না যে কে রান্না করেছে। বিনিময়ে একটু হাসলো নিবিড়, এরপর হাসজ্জ্বল মুখটা মুহূর্তেই মলিন হয়ে গেল। রান্না শেষে ওগুলো নামাতে নামাতে বলে, বাস্তবতা আমাকে অনেক কিছুই শেখাতে বাধ্য করেছে। ছোটবেলা থেকেই একা একা বড় হয়েছি, নিজের রান্না নিজেই করতে হয়েছিল সব সময়। জীবনে অনেক কিছু পার করে এখন আমি তোদের সামনে। আমার গল্পটাও একদিন বলবো তোদের সবাইকে। নিবিড়ের গলাটা কেমন ভারী হয়ে গেল। নিলয় কিছু না বলে চুপচাপ তাকিয়ে রইল নিবিড়ের দিকে। সারাক্ষণ সবাইকে হাসানো ছেলেটার মাঝেও কোনো কষ্টের গল্প লুকিয়ে আছে, তা হয়তো বিশ্বাসই হচ্ছে না তার। নিবিড় সবকিছু নামিয়ে গুছিয়ে নিল, তারপর নিলয়কে বলে, যা ফ্রেশ হয়ে নেয়, আমি ফরিদ আন্টির কাছে যাচ্ছি। গতকাল রাজের দেওয়া কাগজটা আড়ালায় বসে সামনে নিয়ে চোখ বুলালো আরোহীর মা। দেখে ইংলিশে কিছু লিখেছে রাজ। আরোহীর মা আগ্রহ নিয়ে পড়তে শুরু করলো সেটা, যার বাংলা অনুবাদ ছিল, আসসালামু আলাইকুম। আপনাকে প্রথম দিন দেখেই বুঝেছিলাম খুব বুদ্ধিমতী একজন মহিলা আপনি, কিন্তু পরিস্থিতি আপনাকে চুপ থাকতে বাধ্য করেছে। শুনুন, ভয় নিয়ে 1 বছর বেঁচে থাকার চেয়ে প্রতিবাদ করে একদিন বেঁচে থাকা উত্তম। নিজে বাঁচুন ও অন্যদের বাঁচান। আমি আপনাদের হেল্প করতেই এখানে এসেছি। আপনি হয়তো চাইলেও আমার সাথে যোগাযোগ করতে পারবেন না, তবুও আপনাকে একটা সূত্র দিচ্ছি আমি। রবি কোম্পানি মুক্তিযুদ্ধের সময় বিজয় দিবসের দিন ইমার্জেন্সি কলের নাম্বার থেকে একটা সংবাদ দিয়েছিল। কাগজে এতটুকুই লেখা ছিল। আরোহীর মা গুনে গুনে 5-6 বার চিঠিটা পড়লো, তবুও সূত্রটার মানে বুঝতে পারছে না। তবে এটা বুঝতে পারলো যে রাজ হয়তো তাকে হেল্প করতে পারবে কিছুটা। এখন সূত্রটার মানে খুঁজে বের করতে হবে আমাকে। আচ্ছা, এটা তার সাথে যোগাযোগের কোনো মাধ্যম বলেনি তো? হয়তো কোনো ঠিকানা, নয়তো কোনো নাম্বার। আরোহীর মা একে একে যোগাযোগের সবগুলোর মাধ্যম সূত্রটার সাথে মিলিয়েও কোনো উত্তর খুঁজে পায়নি। সবশেষে ফোন নাম্বারের সাথে মিলাতে শুরু করলে কয়েকবার ভাবতেই সূত্রের উত্তরটা পেয়ে গেল সে। রাজ সূত্রের মাধ্যমে তাকে ফোন নাম্বার দিয়েছে, কারণ ডিরেক্ট ফোন নাম্বার লিখলে কাজের মেয়েটা দেখলে বুঝে যেত। রবি কোম্পানি মানে 018, আর মুক্তিযুদ্ধের সময় মানে 1971, বিজয় দিবসের দিন মানে 16, আর ইমার্জেন্সি কলের থেকে একটা সংখ্যা বাদ দিতে হয় 99। এটাই ছিল তাহলে সূত্রটা। সব মিলিয়ে দেখে বরাবর 11টা সংখ্যার একটা নাম্বার ছিল। কিন্তু সূত্র বের করেও হতাশ হতে হলো তাকে, কারণ সে প্রতিদিন কার সাথে কথা বলে, কোন নাম্বার থেকে কল এসেছে বা কাকে কল দিয়েছে, সবকিছু নির্জন ট্যাগ করে রাখে। আর তার সাথে যেন বাইরের কেউ যোগাযোগ করতে না পারে তার জন্য করা সিকিউরিটি রেখে দিয়েছে। হতাশার নিঃশ্বাস ফেলে বাইরের দিকে তাকিয়ে রইল সে। নিবিড় কয়েকটা বিয়ের কার্ড হাতে বাসায় এসে সবার মাঝে একটা একটা দিতে লাগলো। তাদের 5 জনের জন্য মোট 5টা বিয়ের কার্ড তুষারেরটা ড্রয়ারের মাঝে রেখে দিল, সে আসলে তারপর দিবে। রাজ কার্ড হাতে পেয়ে বলে, বিয়ে কার্ড? তোমার কোনো বাবুর নাকি? নিবিড় পাশে এসে বলে, আরে না, মিতালির কলেজ বান্ধবী। রাস্তা খুলে চোখ বুলাতে লাগলো। রুশান ফোন হাতে বসেছিল। মিতালির কথা শুনে ফোনের স্ক্রিন থেকে চোখ সরিয়ে বলে, মেয়েটা তাহলে ফাইনালি একজনকে বিয়ে করছে, তাই না? নিবিড় বলে, তো বিয়ে কি 3-4 জনকে করবে নাকি মানুষ? রুশান আবার ফোনের স্ক্রিনে চোখ রেখে হেসে বলে, মিতালিও তোর লাইনের মেয়ে, কয়টা ছেলের সাথে রিলেশন করেছে তার কোনো হিসাব নেই। নিবিড় মাথা তুলে বলে, সেটা তো জানি। ওর 11টা নাকি কয়টা বয়ফ্রেন্ড ছিল, এখন টাকাওয়ালা দেখে একটার গলায় ঝুলে পড়েছে। পাশ থেকে রাজ বলে, ওর হবু স্বামী কি জানে না এসব? নিবিড় কার্ডটা রেখে বলে, পাগল নাকি, বিয়ের সময় কেউ হবু বরকে এসব বলে? আর বর তো প্রথমেই বলে দিয়েছিল যে মেয়ে একদম ভদ্র হতে হবে, আগে রিলেশন করেছে এমন কোনো মেয়ে বিয়ে করবে না সে। আর মিতালির ফ্যামিলি তো জানতো না যে মিতালি এতগুলো রিলেশন কন্টিনিউ করতো, তাই তারাও বললো মেয়েটা আমাদের হীরার টুকরা। বয়ফ্রেন্ড কি, কোনো ছেলে ফ্রেন্ডও নেই তার। এভাবেই বিয়েটা ঠিক হয়ে গেল তার। আর 15 দিন পরই বিয়ে। পাশ থেকে নীলা জিভে কামড় দিয়ে মাথায় হাত রেখে বলে, কি বলিস, এত বড় প্রতারণা? এটা কিন্তু মোটেও ঠিক না। ওর মতো একটা মেয়েকে তারা ভদ্র বলে চালিয়ে দিচ্ছে যে। নিবিড় হেসে বলে, এত সততা দিয়ে দুনিয়া চলে না বাঁচা। রুশান ফোন টিপতে টিপতে বলে, আমার তো একটা টেনশন ঢুকে গেল মাথায়। নিবিড় বলে, কি টেনশন? এতক্ষণ ধরে যে মিতালি সম্পর্কে এত কিছু বলে ফেললাম, তা আমাদের নিরায় মহাদরদের মুখ থেকে লিক হয়ে তা মিতালির বরের গানে কোনোভাবে চলে গেলে তো সব শেষ। এই কথাটা এতক্ষণ নিবিড়ের মাথায় ছিল না। জিভে ছোট্ট কামড় দিয়ে নিলয়ের দিকে তাকায় সে। নিলয় নিজের মুখ চেপে ধরে
ধরে বলে, ভাই বিশ্বাস রাখতে পারিস, বোম পড়লেও মিতালির কথা কারো কাছে মুখ থেকে বের হবে না আমার। বিকেলে 4 নম্বর গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে গেল নিবিড়। রিক্সায় করে যাওয়ার সময় হঠাৎ রাস্তার পাশে চোখ পড়ে তার। দেখে তার 6 নম্বর গার্লফ্রেন্ড রাস্তার পাশে দাঁড়িয়ে তাদের দিকে তাকিয়ে আছে। মুহূর্তেই বুকটা ধুকধুক করতে লাগলো নিবিড়ের। একটা গার্লফ্রেন্ড নিয়ে রিক্সায় ঘোরার সময় অন্য গার্লফ্রেন্ডের সামনে পড়ে যাওয়াটা আজ সবচেয়ে বড় ঘূর্ণিঝড় মনে হচ্ছে নিবিড়ের কাছে। নিবিড় একবার তার পাশে বসে থাকা 4 নম্বর বাবুর দিকে তাকাচ্ছে, আরেকবার সামনে দাঁড়িয়ে থাকা 6 নম্বর বাবুর দিকে তাকাচ্ছে। পাশ থেকে তার 4 নম্বর বাবু মানে তিথি নিবিড়ের হাত ধরে বলে, হঠাৎ রিক্সা থামাতে বললে কেন? আর সামনে মেয়েটা আমাদের দিকে এভাবে তাকিয়ে আছে কেন? ফাটা বাসের চিপায় আটকা পড়ার মতো অবস্থা হলো নিবিড়ের। তিথিকে বসতে থাকতে বলে রিক্সা থেকে নেমে গেল নিবিড়। দ্রুত পায়ে এগিয়ে গেল সামনে দাঁড়িয়ে থাকা 6 নম্বর বাবু মানে মাহিয়ার দিকে। মাহিয়ার সামনে যেতেই সে তেলে বেগুনে জ্বলে নিবিড়কে বলে, ওই মেয়েটাকে? তাকে নিয়ে রিক্সায় ঘুরছিস কেন? কয়টার সাথে সেটিং চলছে তোর? একটা দিয়ে হয় না? নিবিড় কোনো মতে তাকে থামিয়ে বলে, আগে আমাকে পুরো কথা তো বলতে দিবে নাকি? মাহিয়া আবারও রেগে বলে, কি বলবি তুই? চোখের সামনে অন্য মেয়েকে নিয়ে রিক্সায় ঘুরছিস, আর কি বলার আছে তোর? নিবিড় আবার থামিয়ে বলে, আগে বলতে তো দিবে তাই না? একসাথে ঘুরলে কি গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড হয়ে যায়? মাহিয়া এবার কিছুটা শান্ত হয়ে বলে, তাহলে কে এই মেয়ে? নিবিড় সোজাসুজি ভাবে বলে দিল, আমার বোন। এতক্ষণ যে আমার সাথে এভাবে কথা বলছো, এসব সে শুনলে তো বাসায় গিয়ে এবার মাকে সব বলেই দিবে যে তোমার ছেলে একটা ঝগড়াটে মেয়ের সাথে রিলেশন করে। তখন কি মা তোমাকে বউ বানিয়ে ঘরে তুলবে বলো? মাহিয়ার অগ্নিমুখ মুহূর্তেই পানি হয়ে গেল। এবার নিবিড়কে খুব করুণ গলায় বলল, আমি আসলে বুঝতে পারিনি নিবিড়, না বুঝে তোমাকে কত কথা বলে ফেলেছি। আই এম রিয়েলি সরি। নিবিড় এবার একটু ভাব নিয়ে বলে, আচ্ছা বাদ দাও, যা হওয়ার হয়ে গেছে। এখন আমরা রিক্সায় করে যাওয়ার সময় সুন্দর করে আপুকে সালাম দিবে, যেন আপু মনে করে তুমি খুব ভদ্র ও লক্ষ্মী একটা মেয়ে। মাহিয়া মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক সম্মতি জানালো। তারপর নিবিড় চলে গেল রিক্সায় বসে থাকা তিথির কাছে। রিক্সায় উঠতেই তিথি বলে, কে এই মেয়ে? আর তোমার সাথে এত কিসের কথা বলছিল সে? নিবিড় অসহায় ভঙ্গিতে বলে, ধরা পড়ে গেছি। তিথি অবাক হয়ে বলে, ধরা পড়ে গেছো মানে? নিবিড় তাকে অস্থিরতা দেখিয়ে বলে, আপুর কাছে ধরা পড়ে গেছি। এই যে তোমাকে নিয়ে রিক্সায় ঘুরছি তা আপু দেখে ফেলেছে, তাই এভাবে বকাবকি করছিল। আপু বলে, তোর মতো একটা ভালো চরিত্রবান ছেলে কিভাবে মেয়ে নিয়ে রিক্সায় ঘুরে? আমি আজই বাসায় গিয়ে মাকে সব বলবো। এখন কি করবো বলো? তিথি অবাক হয়ে বলে, কি বলো? ও তোমার বোন হয়? নিবিড় বলল, তবে অনেক কষ্টে আপুকে বুঝিয়ে এসেছি। এখন চলো তাড়াতাড়ি এখান থেকে কেটে পড়ি। আর শোনো, আপু যাই বলুক তুমি শুধু মিষ্টি করে একটা হাসি দিবে, ওকে? তিথিও মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক সম্মতি জানালো। এরপর নিবিড় রিক্সাওয়ালা মামাকে বলল একটানে চলে যেতে। রিক্সা চালাতে শুরু করলে মাহিয়ার পাশ দিয়ে যাওয়ার সময় মাহিয়া ভদ্রভাবে সালাম দিল তিথিকে, আর তিথিও নিবিড়ের কথা মতো একটু মুচকি হেসে দিল। সিচুয়েশনটা পার হতেই বুকে হাত দিয়ে একটা নিঃশ্বাস নিল নিবিড়। তিথি তার দিকে তাকালে সে বলে, আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম, না জানি আপু কি করে। সন্ধ্যার পর থেকেই মই নিয়ে বসে আছে আরোহী। আজ দেওয়াল টপকাতে পারছে না, কারণ সিকিউরিটি গার্ডগুলো চারপাশে হাঁটাহাঁটি করছে, আজ একটু রেস্ট নিচ্ছে না। তবুও আরোহী বসে আছে সুযোগের অপেক্ষায়, তারা একটু রেস্ট নিতে বসলেই পালাবে সে। আর এদিকে এতক্ষণ হয়ে গেল রাজের এখন আসার খবরই নেই। অপেক্ষা করতে করতে বিরক্তি হয়ে গেছে আরোহী। হঠাৎ পেছন থেকে কার যেন আওয়াজ শুনেই চমকে ওঠে আরোহী। কাজের মেয়েটা পেছন থেকে এসে বলে, এখানে কি করছে নাফা? আরোহী ভয় পেয়ে গেল কিছুটা, আমতা আমতা করে বলে, স্যার আসছে না কেন? আর এসেছে কিনা ওটা দেখতে এসেছি। কাজের মেয়েটা বলে, সারা জীবন শুনে আসলাম স্যার না আসলে সবাই খুশি হয়, আর আপনি স্যার আসছে না দেখে তাকে খুঁজতে এসেছেন। আরোহী আবার কথা বানিয়ে বলে, স্যার প্রচুর ভালো পড়ায়, একদিন না আসলে অনেক কিছুই মিস হয়ে যায়, তাই এসে দেখছি যে আসছে কিনা। কাজের মেয়েটা ময়ের দিকে তাকিয়ে বলে, এটা এখানে কেন? আরোহী আবার কিছুটা তোতলিয়ে বলে, এটা ছাড়া কি এত উঁচু দেওয়ালে কি দেখা যায়? কাজের মেয়েটা বলে, এত কষ্ট করে স্যার আসছে কিনা খুঁজে বেড়াচ্ছেন, সত্যি কি পড়ার জন্য নাকি অন্য কিছু? আরোহী ভাব নিয়ে বলে, কি বোঝাতে চাচ্ছ তুমি? মেয়েটা একটু হেসে বলে, স্যারকে কি আপনার ভালো লাগে? আরোহী কেমন বিব্রতিকর অবস্থায় পড়ে গিয়ে বলে, আরে ধুর, ওসব কিছুই না। মেয়েটা বলে, দেখিয়ে না, বড় স্যার এসব জানলে ওই স্যারকে পাড়া দিয়ে গুলি করে মারবে। আরোহী আর কিছু না বলে বিরক্তি প্রকাশ করলো। কেন জানি কথাটা খুব বিরক্তিকর মনে হলো তার কাছে, তাই আর কিছু না বলে একরাশ বিরক্তি নিয়ে চুপচাপ বাড়ির দিকে চলে গেল আরোহী। ওদিকে আরোহী নানার বাড়ির সামনে এসে রাস্তার একপাশে বসলো রাজ। চায়ের দোকান ছিল একটা। রাজ চাওয়ালাকে বলে, এক কাপ চা দিন তো আঙ্কেল। লোকটা চা বানাতে বানাতে বলে, আপনি কে মামা? আগে তো কখনো দেখিনি। রাজ একটু অবাক হলো, ওর দোকানে কি শুধু পরিচিতরাই আসে? অপরিচিতরা কি কেউ আসে না? তবুও হাসি মুখে বলে, এখানে একটা বাড়িতে বেড়াতে এসেছি। লোকটা রাজকে চা দিয়ে বলে, আপনি তাহলে নতুন, তাই এলাকায় সম্পর্কে ধারণা নেই আপনার। রাজ চায়ের কাপে চুমুক দিতে গিয়েও থেমে গেল, অবাক হয়ে বলল, কেন আঙ্কেল কি হয়েছে? লোকটা গামছা দিয়ে হাত মুছে বলে, এই এলাকায় সন্ধ্যার পর রাতে মানুষ প্রয়োজন ছাড়া তেমন একটা বের হয় না, শুধু ছিনতাই হয়। রাজ এবার বুঝলো বিষয়টা, এলাকাটা কেন এত নীরব, তাই চুপচাপ চা খেয়ে বিল মিটিয়ে দিল সে। একটু পর ফোন আসে রাজের মোবাইলে। রাজ ফোন বের করে দেখে অচেনা নাম্বার। রাজ রিসিভ করতে ওপাশ থেকে কোনো মহিলা উত্তেজিত গলায় বলে, আমি আরোহীর মা বলছি, এটা আমার ভাইয়ের নাম্বার।
রাজ এবার সেখান থেকে হেঁটে কিছুটা দূরে গিয়ে দাঁড়ালো। আরোহীর মা আবার বলতে শুরু করলো, আমি চাইলেও বেশি সময় কথা বলতে পারবো না, অনেক কষ্টে এই সুযোগটা ম্যানেজ করেছি। এই অল্প সময়ে আপনাকে যা বলছি তা মন দিয়ে শুনুন। এতটুকু শুনতেই কে যেন বাইক নিয়ে এসে বাজ পাখির মতো রাজের ফোনটা ছো মেরে নিয়ে চলে গেল। রাজ কিছু বুঝে ওঠার আগেই বাইকটা চোখের আড়াল হয়ে গেল। খুব শান্তভাবে ওদিকে তাকিয়ে আছে রাজ। ওপাশ থেকে আরোহীর মা কয়েকবার হ্যালো হ্যালো করে বলে, আমাকে শুনতে পাচ্ছেন আপনি? আমি বোধহয় সহজে আপনার সাথে যোগাযোগ করতে পারবো না, তাই এখন খুব গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিচ্ছি আপনাকে। কিন্তু রাজের কোনো রেসপন্স না পেয়ে একটু পর ফোন কেটে দিল আরোহীর মা। একটু পর পুনরায় কল দিতেই দেখে রাজের ফোন বন্ধ। কেমন একটা অস্থিরতা শুরু হয়ে যায় তার মাঝে। রাজের কিছু হয়ে গেল না তো? কেউ আবার বুঝে ফেলেনি তো বিষয়টা? হসপিটালে ওটি এর বাইরে এদিক ওদিক পায়চারি করছে তুষার। পাশে তার ছোট বোন তিশা চুপচাপ বসে আছে আর একটু পরপর চোখ বন্ধ করে কি যেন বিড়বিড় করছে। তুষার এদিক ওদিক পায়চারি করতে করতে তিশার পাশে গিয়ে বসলো। তিশা কাতর গলায় খুব করুণ ভাবে বলে, মায়ের কিছু হবে না তো ভাইয়া? মা ভালো হয়ে যাবে তো? তিশাকে এক হাতে আগলে ধরে তুষার, অন্য হাত তিশার মাথায় বুলাতে বুলাতে বলে, কিছু হবে না, ইনশাল্লাহ এবার মা পুরোপুরি সুস্থ হয়ে যাবে, দোয়া করো শুধু। তিশা আবারও চোখ বন্ধ করে কি যেন বিড়বিড় করতে লাগলো। তুষার উঠে আবার টেনশনে এদিকে ওদিক পাচারি করতে থাকে। বাবা মারা যাওয়ার পর এখন শুধু মা আর এই ছোট বোনটাই আছে। মায়ের কিছু হয়ে গেলে যে খুব একা হয়ে যাবে ভাই বোন দুজন। কিছুক্ষণ পর ডাক্তার এসে গুড নিউজ দিতেই আলহামদুলিল্লাহ বলে একটা হাসি দেয় তুষার। তিশা দৌড়ে এসে তুষারের সামনে দাঁড়িয়ে উত্তেজিত গলায় বলে, ভাইয়া আমি মায়ের সাথে কথা বলবো। তুষার জিজ্ঞেস করলে ডাক্তার বলে, এখন দেখা করা যাবে না, রোগীর জ্ঞান ফেরার পর দেখা করতে পারবে। আর চিন্তার কোনো কারণ নেই, আশা করি খুব দ্রুতই সুস্থ হয়ে উঠবেন তিনি। তুষারে হাসজ্জ্বল মুখ। ফোন বের করে কল দিল রাজ, রুশান, নিবিড়, নিলয় এদের। কিন্তু রাজের ফোন বন্ধ পাওয়ায় কথা হলো না তার সাথে। রুশানও ফোন রিসিভ করলো না। নিবিড় মেসেঞ্জারে তার বাবুদের সাথে চ্যাট করছিল। তখনই তুষারের ফোন পেয়ে একটু বিরক্তি হলো সে। ফোন রিসিভ করে গুড নিউজ শুনতেই হাসি ফুটে উঠলো তার মুখে। সেও হাসি মুখে নানান প্রশ্ন করতে লাগলো। বন্ধুত্ব বোধহয় এমনই হয়, একজনের খুশিতে অন্যজনের আনন্দ, একজনের দুঃখে অন্যজনের কষ্ট। নিবিড় ঢাকায় ফেরার কথা জিজ্ঞেস করলে তুষার বলে, আরো সপ্তাহখানেক লেগে যাবে ঢাকায় ফিরতে। এদিকে অনেক রাত হয়ে যাওয়ার পরও রাজ বাসায় না ফিরায় টেনশন শুরু হয় সকলের। রুশানের বেলায় তেমন একটা টেনশন করে না কেউ, কারণ রুশান প্রায় কি কাজে চলে গিয়ে কোনো রাত ফিরেও আসে না। ফোন করে জানিয়ে দেয় যে আজ আসতে পারবে না। তুষার আর নিবিড় অনেকবার জিজ্ঞেস করলেও কি কাজে ব্যস্ত আছে তা তাকে বলে না রুশান, তাই তারাও আর জোর করে না এসব নিয়ে। কিন্তু রাজের বেলায় এমন দেরি হওয়ায় টেনশনটা বেড়েই গেল সকলের। তার উপর আবার ফোনও বন্ধ রাজের। এত রাতে কোনো দুর্ঘটনা হলো না তো আবার? রাত প্রায় 12টার দিকে বাসায় ফিরে রাজ। ফৈদানটি সহ বাকিরা এগিয়ে নানান প্রশ্ন ছুড়ে দিল, কিন্তু রাজের মনটা বিষণ্ণ হয়ে থাকায় কারো কথার উত্তর দিল না। নিবিড় পাশ থেকে আবার বলে, যেখানেই যাও ফোন বন্ধ করে রেখেছিলে কেন? রাজ এবার শান্তভাবে বলে, বন্ধ করিনি, ওটা ছিনতাই হয়ে গেছে। তার মানে তুমি ছিনতাইকারীর কবলে পড়েছো? এজন্য তোমাকে আগেই বলেছিলাম নতুন শহরে এসেছো, একটু সাবধানে চলতে। এমন হাবাগুবা ছেলে দেখলেই তো তারা ছিনতাই করবেই। তোমার ভাগ্য ভালো যে প্যান্ট সহ খুলে নেয়নি। রাজ এবার হতাশার দৃষ্টিতে চেয়ে বলে,